হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 বেঙ্গলি CPS 1 বা ল্যাঙ্গুয়েজ 1-এর চ্যাপ্টার ওয়াইজ যে আমরা 2 মার্কস কোশ্চেন সাজেশন উইথ অ্যান্সার নিয়ে আলোচনা করছিলাম, তার আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করবো। এখানে আমরা চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 4 এখানে আমরা চ্যাপ্টার 2, 3 এবং 4 চারটে চ্যাপ্টার রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, মাতৃভাষা কাকে বলে? মানুষের ভাব প্রকাশের সবথেকে উৎকৃষ্ট ও গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ভাষা। মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হওয়ার পর শিশু মায়ের কোলে প্রথম যে ভাষার সঙ্গে পরিচিত হয় সেটাই হলো মাতৃভাষা। এটি মানুষের ভাব প্রকাশের বা ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। 2 হচ্ছে, মাতৃভাষা শিক্ষার প্রধান ও মূল লক্ষ্য কী? শিক্ষার্থীকে মাতৃভাষায় দক্ষ করে তোলাই মাতৃভাষা শিক্ষার মূল ও প্রধান উদ্দেশ্য। নেক্সট, মাতৃভাষা শেখার লক্ষ্য বা উদ্দেশ্যগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? শিক্ষার্থীকে মাতৃভাষায় দক্ষ করে তোলাই মাতৃভাষা শিক্ষার মূল লক্ষ্য। এই লক্ষ্যগুলি বা উদ্দেশ্যগুলিকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে গ্রহণমূলক বা রিসেপটিভ ফাংশন, শ্রবণ ও পঠন এর অন্তর্ভুক্ত। অভিব্যক্তিমূলক বা এক্সপ্রেসিভ ফাংশন, কথন ও লিখন এর অন্তর্ভুক্ত। রসসঞ্চারমূলক এবং সৃজনাত্মক। শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষার 4টি গুরুত্ব, সুবিধা ও উপযোগিতা লেখো। মাতৃভাষায় পড়াশোনা করলে শিক্ষার্থীরা সহজে পাঠ বুঝতে পারে। শিক্ষার্থীদের চিন্তা ও ভাব প্রকাশের ক্ষমতা বৃদ্ধি পায়। শিক্ষার প্রতি তাদের আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ে। মানসিক ও বৌদ্ধিক বিকাশে সাহায্য হয়। নেক্সট হচ্ছে, সামাজিক দৃষ্টিভঙ্গিতে ও ব্যক্তিগত দিক থেকে মাতৃভাষার চর্চার 2টি উপযোগিতা লেখো। সামাজিক দৃষ্টিভঙ্গিতে বা মাতৃভাষা চর্চার উপযোগিতা হলো, সামাজিক দৃষ্টিভঙ্গিতে মাতৃভাষা শিক্ষার চর্চার উপযোগিতা হলো 1, মাতৃভাষা সমাজের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহজ ও শক্তিশালী করে তোলে। এটি সমাজের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষা করতে সাহায্য করে। মাতৃভাষা মানুষের মধ্যে জাতীয় ও সামাজিক ঐক্যবোধ গড়ে তোলে এবং সমাজে জ্ঞান ও অভিজ্ঞতার আদান প্রদানে সহজ হয়। ব্যক্তিগত দিক থেকে মাতৃভাষা চর্চার উপযোগিতা হলো, মাতৃভাষার মাধ্যমে ব্যক্তি সহজে চিন্তা ও ভাবনা প্রকাশ করতে পারে। 2, এটি শিক্ষাকে গ্রহণ করতে সহজবোধ্য ও বোধগম্য করে তোলে। 3 হচ্ছে, ব্যক্তির মানসিক ও বৌদ্ধিক বিকাশে সহায়তা করে। এবং 4 হচ্ছে, মাতৃভাষা ব্যক্তির আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষণ পদ্ধতি কী? শিক্ষণ পদ্ধতি হলো শিক্ষক কর্তৃক ব্যবহৃত সেই সুনির্দিষ্ট রীতি বা উপায় যার মাধ্যমে শিক্ষার্থীর কাছে জ্ঞান পৌঁছে দেওয়া হয়। নেক্সট হচ্ছে, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষণ কৌশলের মধ্যে পার্থক্য কী? শিক্ষণ পদ্ধতি একটি নির্দিষ্ট রীতি, আর শিক্ষণ কৌশল হলো শিক্ষক প্রদত্ত নানা ধরনের কৌশলগত পদক্ষেপ। এগুলো আমাদের 2 নম্বর চ্যাপ্টার থেকে নেওয়া প্রশ্ন। শব্দানুক্রমিক পদ্ধতিতে প্রথমে শব্দ শেখানো হয়, পরে উচ্চারণ শিখিয়ে সেই শব্দকে ভেঙে কোন কোন বর্ণের সমন্বয়ে সেটি গঠিত রয়েছে সেটি বিশ্লেষণ করে দেখানো হয়। এখানে প্রথমে শিক্ষার্থীর অতি পরিচিত শব্দ নিয়ে পর্ব শুরু হয় এবং শব্দটির প্রতীক ও তার উচ্চারণ ও বানান একই সঙ্গে শিক্ষা দেওয়া হয়। পরের প্রশ্ন হচ্ছে, শব্দানুক্রমিক পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। শব্দানুক্রমিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো শব্দকে কেন্দ্র করে পাঠদান করা হয়। এই পদ্ধতিতে প্রথমে শিশুদের পরিচিত ও সহজ শব্দগুলিকে শেখানো হয় এবং পরে ধীরে ধীরে কঠিন শব্দের দিকে এগোনো হয়। এটি একটি পদ্ধতিগত প্রক্রিয়া যেখানে শিশুরা শব্দের মাধ্যমে ভাষা ও পঠন দক্ষতা অর্জন করে। এই পদ্ধতিতে শব্দের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, যা শিশুদের শব্দভাণ্ডার বাড়াতে সাহায্য করে। 2, শব্দানুক্রমিক পদ্ধতির বৈশিষ্ট্য হলো শব্দকে কেন্দ্র করে পাঠদান করা। এই পদ্ধতিতে প্রধানত শিশুদের পরিচিত ও সহজ শব্দগুলি শেখানো হয় এবং ধীরে ধীরে তারা কঠিন শব্দের দিকে এগোয়। এটি একটি পদ্ধতি বা প্রক্রিয়া যেখানে শিশু শব্দের মাধ্যমে ভাষা পঠনের দক্ষতা অর্জন করে। এই পদ্ধতিতে শব্দের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, যা শিশুদের শব্দভাণ্ডার বাড়াতে সাহায্য করে। প্রথমে সহজ এবং পরিচিত শব্দ শেখানো হয় এবং তারপর ধীরে ধীরে জটিল শব্দের দিকে অগ্রসর হয়। 3 হচ্ছে, শিশুরা শব্দগুলির অর্থ বুঝতে শেখে এবং যা তাদের ভাষার প্রতি আগ্রহ বাড়ায়।
4 হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে শিশুদের নতুন শব্দের ব্যবহার করতে শেখানো হয় এবং পঠন দক্ষতা উন্নতি লাভ করে। এরপরে হচ্ছে শব্দানুক্রমিক পদ্ধতির যে কোনো 3টি সুবিধা লেখো। শব্দানুক্রমিক পদ্ধতির গুরুত্বপূর্ণ সুবিধা হলো 1 বস্তুগুলি সম্পর্কে সুস্পষ্ট পরিচিতি ঘটে, 2 বস্তুগুলির সার্থক উচ্চারণ করতে শেখে, শব্দগুলির বানান সম্পর্কে শিক্ষার্থীদের পরিচিতি ঘটে এবং শিক্ষার্থীদের মধ্যে সহজে শিক্ষার প্রতি আগ্রহ সঞ্চার হয়। পরের প্রশ্ন হচ্ছে শব্দানুক্রমিক পদ্ধতির কয়েকটি অসুবিধা লেখো। শব্দানুক্রমিক পদ্ধতির কয়েকটি অসুবিধা হলো 1 যে বস্তুর সঙ্গে শিক্ষার্থী এখনো পরিচিত নয় সেগুলো বলা যাবে না। বইয়ের ছবি বা বস্তুগুলোর ছবি আঁকা হলে সেগুলো স্পষ্ট হওয়া দরকার। শেখানোর জন্য শিক্ষক শিক্ষিকার মধ্যে যথেষ্ট ধৈর্য ও সময় দরকার। ছোটদের মধ্যে এক একটি শব্দ বারবার পড়ার বা অভ্যাস করার বাজে অভ্যাস তৈরি হয়। পরের প্রশ্ন হচ্ছে বর্ণানুক্রমিক বা স্বরবিধি পদ্ধতি বলতে কি বোঝো? বর্ণানুক্রমিক বা স্বরবিধি পদ্ধতি হলো এমন একটি ভাষা শিক্ষণ পদ্ধতি যেখানে শিশু প্রথমে স্বরবর্ণ, তারপর ব্যঞ্জনবর্ণ এবং তারপরে যুক্ত বর্ণ ধাপে ধাপে শেখানো হয় এবং প্রতিটি বর্ণের পরিচয়, উচ্চারণ ও লিখন রীতি শেখানোর মধ্যে দিয়ে ভাষা শিক্ষা দেওয়া হয়। নেক্সট হচ্ছে বর্ণানুক্রমিক পদ্ধতি বা স্বরবিধি পদ্ধতিতে কি কি শেখানোর উপর জোর দেওয়া হয়? বর্ণানুক্রমিক পদ্ধতি বা স্বরবিধি পদ্ধতিতে বিশেষভাবে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ যথার্থ উচ্চারণ ও তাদের প্রতীক দেখানো হয় এবং বোঝানো হয় এবং সেগুলো উচ্চারণ শেখানো হয়। যুক্ত ব্যঞ্জনবর্ণ বা যুক্ত বর্ণের যথাযথ গঠন ও উচ্চারণ শেখানো হয়। নেক্সট হচ্ছে বর্ণানুক্রমিক পদ্ধতি বা স্বরবিধি পদ্ধতির যে কোনো দুটি সুবিধা লেখো। বর্ণানুক্রমিক বা স্বরবিধি পদ্ধতির দুটি সুবিধা হলো 1 প্রতিটি বর্ণ গঠনের সম্পর্কে অবহিত হতে পারে, বর্ণের পরিচিতির সঙ্গে বর্ণটির উচ্চারণ সম্পর্কে অবহিত হতে পারা এবং বর্ণের কার্ড দিয়ে পরিচিত শব্দ তৈরি করতে পারা। পরের প্রশ্ন হচ্ছে বর্ণানুক্রমিক বা স্বরবিধি পদ্ধতির যে কোনো দুটি অসুবিধা লেখো। বর্ণানুক্রমিক বা স্বরবিধি পদ্ধতির অসুবিধাগুলি হলো 1 বইয়ের বা বর্ণ কার্ডগুলির বর্ণ স্পষ্ট হওয়া দরকার, না হলে শিক্ষার্থীরা অসুবিধায় পড়বে এবং বুঝতে পারবে না। বর্ণের গঠন ঠিক মতো শিক্ষার্থীরা বুঝতে না পারলে যথার্থ শিক্ষা হবে না। শিক্ষকের বিশেষ প্রশিক্ষণ ও আগ্রহ ধৈর্য থাকা প্রয়োজন। অধিক শিক্ষার্থীযুক্ত শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। নেক্সট হচ্ছে বাক্যানুক্রমিক বা বাক্যক্রম পদ্ধতি বলতে কি বোঝো? এই পদ্ধতিতে ছোট ছোট শব্দকে যোগ করে ছোট ছোট বাক্য গঠন করতে শেখানো হয় শিক্ষার্থীদের। এখানে অতি পরিচিত শব্দগুলি দিয়ে এগুলো অভ্যাস করানো হয়, যেমন আমি ভাত খাই, নিতু বই পড়ে, সে বাড়ি আছে ইত্যাদি। বাক্যানুক্রমিক পদ্ধতি বা বাক্যক্রম পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। বাক্যানুক্রমিক বা বাক্যক্রম পদ্ধতির বৈশিষ্ট্যগুলি হলো প্রথমে ছোট ছোট পরিচিত শব্দ যুক্ত করে পড়ানো হয় বা বাক্য তৈরি করতে শেখানো হয়, বাক্য পড়তে শেখানো হয়। 2 বাক্যের মধ্যস্থ শব্দের অবস্থান নিরূপণ করে শব্দ পড়া ও উচ্চারণ অনুশীলন করানো হয়। এই পদ্ধতিতে ব্যাকরণের নিয়মগুলি পৃথকভাবে শেখানো হয় না বরং বাক্য থেকে তাদের অর্থ ও প্রয়োগের মাধ্যমে শেখানো হয়। 4 এটি একটি ভাষার যোগাযোগমূলক দিকের উপর জোর দেয় এবং কারণ শিক্ষার্থীরা সরাসরি সম্পূর্ণ বাক্যের মধ্যে বা বাক্যের মাধ্যমে অর্থ প্রকাশ করতে শেখে এখানে। নেক্সট হচ্ছে বাক্যানুক্রমিক বা বাক্যক্রম পদ্ধতির যে কোনো দুটি সুবিধা লেখো। বাক্যানুক্রমিক বা বাক্যক্রম পদ্ধতির সুবিধাগুলি হলো 1 কিভাবে বাক্য তৈরি হয় তা শিক্ষার্থীরা বুঝতে পারবে। 2 হচ্ছে অর্থযুক্ত বাক্য ও অর্থহীন বাক্যের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। 3 হচ্ছে সহজ বাক্য লেখার অভ্যাস গড়ে উঠবে। 4 বাক্যের গঠন সম্বন্ধে জানতে পারবে এবং 5 শুদ্ধ বাক্য লেখার অভ্যাস তৈরি হবে। পরের প্রশ্ন হচ্ছে বাক্যানুক্রমিক বা বাক্যক্রম পদ্ধতির দুটি সুবিধা লেখো। বাক্যানুক্রমিক বা বাক্যক্রম পদ্ধতির দুটি অসুবিধা লেখো। বাক্যানুক্রমিক বা বাক্যক্রম পদ্ধতির অসুবিধাগুলি হলো 1 কোনো ছাত্র কি বাক্য লিখলো তা একজন শিক্ষকের পক্ষে প্রত্যেকটা ছাত্রকে ডেকে ডেকে এবং প্রত্যেকটি অক্ষর ও বাক্য একজন করে পরীক্ষা করা একটু কঠিন। 2 হচ্ছে সবাই যে সহজ বাক্য গঠন করবে বা গঠন করতে পারবে সব ক্ষেত্রে তা হয় না। 3 হচ্ছে বিষয়টি সময় সাপেক্ষ এবং ধৈর্যের বিষয়। নেক্সট হচ্ছে অভিনয় পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধা লেখো। অভিনয় পদ্ধতির দুটি সুবিধা হলো
অভিনয় পদ্ধতি বা অভিনয় করার জন্য পাঠ মুখস্থ করার সময় নির্দিষ্ট অংশকে বারবার পড়তে হয় বলে বক্তব্যের স্পষ্টতা ও উচ্চারণের স্বচ্ছতা জন্মায়। 2 কথন দক্ষতা বৃদ্ধি পায়। 3 হচ্ছে অভিনীত চরিত্রটি সম্পর্কে ধারণা স্পষ্ট হয়। 4 হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার ক্ষমতার বিকাশ ঘটে এবং 5 শিক্ষার্থীর ভাষা দক্ষতা ও ভাষা প্রয়োগের ক্ষমতার বিকাশ ঘটে। নেক্সট হচ্ছে অভিনয় পদ্ধতির অসুবিধাগুলি লেখো। শিক্ষার্থী অভিনয়ের প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়লে পড়াশোনায় মনোযোগ হারাতে পারে। অভিনয়ের প্রতি গুরুত্ব চলে গেলে তাদের মধ্যে নাটকীয় ভঙ্গিতে কথা বলার প্রবণতা বেড়ে যায় এবং এই পদ্ধতি প্রয়োগের সময় শিক্ষার্থী যেন সঠিক উচ্চারণ ও ভঙ্গি মেনে চলে তা প্রয়োগ করে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হয়। নেক্সট হচ্ছে অনুকরণ পদ্ধতির সুবিধা লেখো। অনুকরণ পদ্ধতির সুবিধাগুলি হলো 1 বক্তব্য শিক্ষকের পাঠ বা মূল পাঠের অনুসারী হয়। 2 শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকের বক্তব্য অনুসারে বা তাদের অনুকরণ করে বলে তাদের উচ্চারণ শুদ্ধ ও স্পষ্ট হয়। 3 হচ্ছে অনুকরণের ফলে পাঠের ভুল ভ্রান্তির পরিমাণ কম থাকে এবং এর প্রভাবে শিক্ষার্থী ধীরে ধীরে শুদ্ধ পাঠে অভ্যস্ত হয়ে ওঠে। নেক্সট হচ্ছে অনুকরণ পদ্ধতির অসুবিধাগুলি লেখো। অনুকরণ পদ্ধতির অসুবিধাগুলি হলো শিক্ষার্থী অনুকরণে অভ্যস্ত হয়ে পড়লে সমস্যা দেখা দেয়। শিক্ষার্থী তার মৌলিকতা হারায়। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মসক্রিয়তার অভাব দেখা দেয়। 4 হচ্ছে পরিবারের মধ্যে আঞ্চলিকতা বা আঞ্চলিক ভাষা ব্যবহারের প্রবণতা থাকলে শিক্ষার্থী তাতে অভ্যস্ত হয়ে পড়তে পারে। 5 হচ্ছে শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকদের মধ্যে ভাষার অশুদ্ধতা বা অস্পষ্টতা অশুদ্ধ উচ্চারণের প্রবণতা থাকলে শিক্ষার্থীদের মধ্যেও তা প্রবাহিত হতে পারে। নেক্সট হচ্ছে অনুবন্ধন পদ্ধতি বা অনুবন্ধ পদ্ধতি বলতে কি বোঝো? এটি যখন একটি বিষয়ের সঙ্গে অন্য একটি বিষয়ে যোগ রচনা করা হয় তখন তাকে বা সেই শিক্ষণ পদ্ধতিকে অনুবন্ধন পদ্ধতি বলে। অর্থাৎ বিদ্যালয়ের সমজাতীয় বিষয়গুলির সমূহের মধ্যে যোগসূত্র স্থাপনের দ্বারা শিক্ষণ প্রক্রিয়া পরিচালনা করা হয় তাকে অনুবন্ধ প্রণালী বলা হয়। অনুবন্ধ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য লেখো। অনুবন্ধন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো 1 একটি বিষয়ের সঙ্গে সম্পর্কিত অন্য বিষয়ের সম্পর্কে জানা যায়। বিষয়গুলির মধ্যে আন্তঃসম্পর্ক অনুধাবন করা যায়। একই সময় একাধিক বিষয়ে জ্ঞান আহরণ করা যায় এবং বৈচিত্র্য ও আকর্ষণীয়তা লক্ষ্য করা যায়। অনুবন্ধ পদ্ধতির সুবিধা লেখো। অনুবন্ধ পদ্ধতির সুবিধাগুলি হলো 1 এক বিষয়ের সঙ্গে সম্পর্কিত অন্যান্য একটি বা একাধিক বিষয় সম্পর্ক স্থাপন করা যায়। নানা বিষয়ের উপর ধারণা বৃদ্ধিতে সাহায্য করে। জ্ঞানের পরিধিকে বিস্তার করে। শিক্ষার্থীদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট হচ্ছে অনুবন্ধ পদ্ধতির অসুবিধা লেখো। অনুবন্ধ পদ্ধতির অসুবিধাগুলি হলো বিষয়ের উপর শিক্ষার্থীদের সবসময় স্পষ্ট ধারণা হয় না। স্পষ্ট ধারণার অভাবে অনুবন্ধ পদ্ধতি প্রয়োগ করা অসম্ভব হয়। স্পষ্ট ধারণার অভাবে অনুবন্ধ পদ্ধতি প্রয়োগ করা অসম্ভব। সব শিক্ষক যে সবসময় সব বিষয়ে সমান জ্ঞান রাখবে এমনটা ঠিক নয় এবং কোনো বিষয়কে জোর করে অতি কষ্টে যেন অতি কষ্টে অনুবন্ধ প্রণালীতে আবদ্ধ করা না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই ছিল আজকে আমাদের চ্যাপ্টার 1 ও চ্যাপ্টার 2 এর কিছু প্রশ্ন এবং এখানে আমরা চ্যাপ্টার 3, 4, 5 এই প্রত্যেকটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।